আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তোমরা আর কান্নাকাটি করো না। আমি সেই সময়ে তোমাদের মুখে একটু হাসি দেখতে চাই। এসব তুমি কি বলছো? আমাকে একা রেখে তুমি কোথাও যাবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। মা দেখো, আমি এসেছি। তুমি না আমাকে শ্বশুর বাড়ি থেকে আসতে বলতে, শুধু দেখো আমি এসেছি। তুমি আমাদের এভাবে রেখে যেতে পারো না। এবার আমি তোমার কাছে অনেক দিন থাকবো। তুমি আমাদের ছেড়ে যেও না। কিন্তু তা যে আর সম্ভব না মা। তুই মন দিয়ে সংসার করিস, তুই খুব সুখে থাকিস। তুমি তো সবার কথা ভাবলে মা, তোমার এই ছোট ছেলেটার কথা একবারও ভাবলে না। তুমি না থাকলে তার কি হবে? তুমি ছাড়া আমার খেয়াল কে রাখবে? পাগল ছেলে আমার, তুই কি আর ছোট্টটি আছিস? এবার নিজেরটা নিজেরই বুঝতে হবে। বৌমা, আতিক, তোরা আমার ছোট ছেলেটাকে আর তোর বাবাকে দেখিস বাবা। কি হলো তোমার? কথা বলছো না কেন? মা, কথা বলো মা। তোমার এই ভরা সংসার রেখে তুমি এমন চুপ হয়ে যেতে পারো না। মা, কথা বলো। আমরা সবাই তোমার পাশে আছি মা, কথা বলো। মা, সবার দায়িত্ব আমাকে দিয়ে তুমি যাচ্ছ। একটিবার তুমি আমার কথা শুনলে না মা, শুধু দায়িত্ব দিয়ে চলে গেলে মা। এরা এমন ভান করছে যেন আর কোনো বাড়িতে কোনো মানুষ মরে না। বুড়িটা মরে ভালোই হয়েছে। এই সংসারটা এখন আমার হয়ে গেছে। যতদিন বেঁচে ছিল সংসার যেন মুষ্টি করে রেখেছিল। এই বাড়িতে আমি একেবারে কাজের মেয়ের মতো ছিলাম। এবার একটু শান্তি করে গিন্নির মতো করে সংসার করতে পারবো। এবার এদের একটু লোক দেখানো সান্ত্বনা দেই। কেঁদো না তোমরা, মানুষ তো আর চিরদিন থাকে না। একদিন না একদিন আমাদের সবাইকে মরতে হবে। এভাবে কেঁদে মায়ের আত্মাকে আর কষ্ট দিও না। আর আমি তো আছি তোমাদের দেখাশোনা করতে, তাই না? তুমি ঠিকই বলেছো ভাবি। আমরা এভাবে কাঁদলে মায়ের আত্মা আসলে আরো কষ্ট পাবে। লাবণ্য, যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমি তো তোমার ভালোই চাই, তাই ভাবলাম কথাটা তোমাকে বলা উচিত। কি কথা ভাবি, বলো। আমি কিছু মনে করব না। মা মারা গেছেন আজ বেশ কয়েকদিন হলো। মায়ের জন্য এভাবে আর কতদিন শোক পালন করবে? তোমারও তো সংসার আছে, তাই না? নিজের সংসার রেখে এসে এভাবে বেশি দিন থাকা ঠিক না। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো ভাবি। আমিও মনে মনে তাই ভাবছিলাম। কালই আমি চলে যাব। যাক, একটা আপদ বিদায় হবে তাহলে। এভাবেই ধীরে ধীরে সংসারটা আমার হাতে করে নেব। আমি খুব ভালো করে বুঝতে পারছি ভাবি কেন আমাকে এসব বলল। আমি আসলে ওদের এখন বোঝা হয়ে গেছি। বেশ, চলে যাব কালকেই। আমার মা নেই, আমি আর এখানে থাকবোই বা কেন? পরদিন লাবণ্য নিজের শ্বশুর বাড়ি চলে যায়। বৌমা, বিকেল পার হয়ে যাচ্ছে, আমার চা এখনো দিলে না যে? আমি যে প্রতিদিন সকালে চা খাই, সেটা কি তুমি ভুলে গেছো? সে আমি ভুলিনি বাবা, তবে আপনাদের এক একজনের এক এক রকমের চাহিদা। আমার একা হাতে সামলানো সম্ভব না। আমিও তো একজন মানুষ, তাই না? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু তোমার শাশুড়ি তো বেঁচে থাকতে আমাকে নিজেই চা বানিয়ে দিতেন। তার তো আর সংসারের কাজ করতে হতো না। তখন থেকে দাসীর মতো কাজ করতাম আমি। তিনি শুধু আপনাকে চা দিয়েই দায়িত্ব শেষ করতেন। আমার তো তা নয়, পুরো সংসারের দায়িত্ব সামলাতে হয় আমাকে। আপনার বেশি খেতে ইচ্ছে করলে দোকান থেকে গিয়ে কিনে খান। বুড়ো আর কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে একটি দোকানে যায়। সেই দোকানে বসেছিল আবুল আর জামাল, যাদের কাজই হলো সবাইকে কুপরামর্শ দেওয়া আর মজা নেওয়া। দোকানে, আমাকে এক কাপ চা দাও দেখি, চিনি কম দিও। সে কি বড় দাদু, তুমি খাবে দোকানের চা? তাই তো, ছোট থেকে বড় হলাম, কোনোদিন তোমাকে এক কাপ চা দোকানে খেতে দেখলাম না। আর আজ তুমি এসেছো দোকানে চা খেতে? শুধু কি তাই, কেউ জোর করলেও দাদু এক কাপ চা খেত না। দাদু বলতো বাড়ির চা অনেক বেশি মজা খেতে। তবে এটা সত্যি, তখন চা বানিয়ে দেওয়ার মানুষ ছিল, এখন তো আর তা নেই। কেন থাকবে না? ছেলের বউ আছে না? তা থাকুক না, ছেলে বউরা কি আর এসব করে? আমি বলি কি দাদু, তোমার শরীরে তো আর শক্তির অভাব নেই, আর এতটা বড় তুমি এখনো হওনি।
তুমি বরং আরেকটা বিয়ে করে ফেলো। এটা তুই একদম ঠিক কথা বলেছিস। ও দাদু, একটা বিয়ে করে নাও তো দেখি। অনেকক্ষণ থেকে তোদের অনেক কথা সহ্য করেছি আমি, তার মানে এই না যে যা বলবি তাই সহ্য করব। আরেকটা কথা বললে এখনই গিয়ে মরলের কাছে বিচার দেব, বুঝলি? ফাজিলের দল কোথাকার, খেয়ে দিয়ে কাজ নেই, শুধু মানুষের পেছনে লেগে থাকা। শান্তিতে এক কাপ চাও খেতে পারলাম না তোদের জ্বালায়। বুড়ো নিজের বাড়ির পথে হাঁটা দেয়। দেখলি কেমন তেজ দেখালো বড়টা? রাখ না, এই তেজের উচিত জবাব আমরাও দেব। শুধু একটা অপেক্ষা কর। আমার নাম জামাল, বুঝলি? আমার থেকে কোনো কিছু লুকানো সম্ভব না। আমি খুব ভালো বুঝতে পারছি পুরো সংসারে শান্তি নেই। ভাবি, আপনি শুধু পটল রান্না করেছেন কেন? আপনি জানেন না আমি পটল খাই না। তোমার ভাই যা এনে রাখবে তাই তো রান্না করে রাখবো। ভাই কি শুধু এই পটল এনেছে, আর কিছু আনেনি? হ্যাঁ এনেছে, কিন্তু এটা কোনো হোটেল নয় যে ইচ্ছে মতো খেতে পারবে। যা রান্না করব তাই খেতে হবে। পারলে খাও, না হলে উঠে যাও। 2 পয়সা রোজগার করার মতো মুরদ নেই। ভাই কষ্ট করে কামাই করে নিয়ে আসে, আর বসে বসে সেটা শুধু খাও। কি? আমাকে অপমান? থাকবো না আমি এই বাড়িতে। থাকবে না বাড়িতে? তা থেকো না। কে জোর করেছে তোমাকে? এরে, কি হলো? বাবা, ভাবি আমাকে খাওয়া নিয়ে কথা শুনিয়েছে। আমি আর বাড়িতে থাকবো না বাবা। আমি চললাম, যেদিকে দু চোখ যায় চলে যাব, আর আসবো না। পাগলামি করিস না বাবা, আমার কথা শোন, যাস না বাবা। কিন্তু নয়ন কোনো কথা শোনে না, সে বাড়ি ছেড়ে চলে যায়। আমার ছেলেটাকে কথা না শোনালেও পারতে বৌমা। হ্যাঁ, আমাকে তো আপনাদের দাসী মনে হয়, তাই না? যে যা বলবে তাই করে দিতে হবে, মুখ বুজে সহ্য করতে হবে। পাগল পেয়েছেন আমাকে? বুড়ো আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির বাইরে চলে আসে। আমার সোনার সংসারটা কদিনই কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিছুই আর ভালো লাগছে না। এই বৃদ্ধ বয়সে এসব কি আর সহ্য হয়? বড় দাদু, তুমি এমন সময় এখানে বসে আছো কেন? মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। কি হয়েছে আমাদের একটু বলো। আমার কিছু হয়নি, তোরা এখান থেকে যা দেখি, আমাকে একটু শান্তিতে থাকতে দে। দুনিয়া থেকে আমার শান্তি যেন উঠে গেছে, কোথাও গিয়ে একটু শান্তি পাচ্ছি না। আহা, আমরা আবার কি করলাম? তুমি আমাদের এমন শত্রু ভাবো কেন বলো দেখি? না না, বস, তোদের সাথে একটু কথা বলি। আসলে তোদের বুড়ি দাদি মারা যাওয়ার পর থেকে আমার সংসারে কোনো শান্তি নেই। ছেলের বউটা কেমন পরিবর্তন হয়ে গেছে, নিজেরটা ছাড়া যেন আর কিছুই বোঝে না। তার কাছে আমরা বোঝা হয়ে গেছি। আমিও কিন্তু এমনটাই সন্দেহ করেছিলাম, ছেলের বউরা এমনই হয়। আমি বলি কি দাদু, তুমি আরেকটা বিয়ে করে নাও। হ্যাঁ, সে তোমার দেখাশোনা করবে, তোমার সুখ দুঃখে সাথী হবে। তোমার তো এখনো মরার বয়স হয়নি। তোরা ঠিকই বলেছিস, আমি যে কি করি বুঝে উঠতে পারছি না। তোমারও তো চিন্তা করতে হবে না দাদু, আমাদের হাতে ভালো একজন মহিলা আছেন। তারও কয়েক বছর আগে স্বামী মারা গেছেন। তুমি চাইলে তার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। আজই চলো দাদু, শুভ কাজ সেরে ফেলি। বাড়ি থেকে ওভাবে চলে এসে কি ঠিক করলাম? এদিকে পকেটে নিয়ে একটা টাকা, তার উপর আবার খিদে পেটটা কেমন চোচো করছে। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। ও ছেলে, এখানে এভাবে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? কিছু লাগবে? চাকরি। এই কি বলতে কি বলে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আমার একটা চাকরি খুব দরকার, যে কোনো চাকরি হলে চলবে। ও, তা বেশ। আমিও আমার দোকানের জন্য একজন লোক খুঁজছিলাম, এই খদ্দের সামলানোর কাজ। এই মাসে 5,000 দেব, কাজ ভালো দেখলে পরে বাড়িয়ে দেব। বেশ, আমি করব, ঠিক আছে। নয়ন কাজ করতে শুরু করে। দাদু, তোমার বাড়ির ভিতরে যাও, আমরা আর যাবো না, পরে এক সময় আসবো। ঠিক আছে, চলো বাড়ির ভিতরে যাই।
এটা কাকে সাথে নিয়ে এসেছেন বাবা? নয়নকে বিয়ে করিয়েছেন বুঝি? কোন আক্কেলে এমন কাজ করলেন বলেন তো? উল্টা পাল্টা কথা বলো না বৌমা, এটা তোমার নতুন শাশুড়ি। আমি আবার বিয়ে করেছি। বলেন কি? এ বয়সে আপনি এটা কি করে করতে পারলেন? কোথায় গেলে? এদিকে এসো, দেখে যাও তোমার বাবা কি সর্বনাশ করেছে। ছি 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 বাবা, শেষে কিনা তুমি এমন একটা কাজ করলে? যা করেছি ভালো করেছি। তোর বউয়ের তো আমাকে এক কাপ চা বানিয়ে দিতেও কষ্ট হয়, সেই কষ্ট কমিয়ে দিলাম। আমার ছোট ছেলের জন্য একটা রান্না করতেও কষ্ট হয়, সেই কষ্টও কমিয়ে দিলাম। এবার তুমি খুশি তো বৌমা? ময়না রেগে ঘরে চলে যায়, আতিকও তার পেছন পেছন যায়। তুমি ঘরে চলো বউ, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। বুড়ো হয়ে গেছে তবু ঢং কমেনি বুড়োর। দাঁড়াও না, কদিন পর বুঝবে মজা। মা, এই দেখো আমি চলে এসেছি। খুব ভালো করেছিস মা, এখানে আমাদের কোনো কষ্ট হবে না। দুই মা মেয়ে মিলে বেশ আরামায়েশে থাকতে পারবো। এ আবার কি? এ বাড়িটা কি তবে সত্যি সত্যি হোটেল হয়ে গেল? আপনি দেখেছেন আমার মেয়ের আশা দেখে আপনার ছেলের বউ কিসব কথা বলছে? বৌমা, তুমি আমার বউ আর মেয়েকে এভাবে বলতে পারো না। এ আমি কিছুতেই সহ্য করব না। বাবা দেখুন, আমার স্বামী কামাই করে আপনাদের খাওয়ায়, তাই অবশ্যই আমি বলতে পারি। এদের তো আর আপনি কামাই করে খাওয়াবেন না। এত বড় কথা? এর শেষ দেখে ছাড়বো আমি। উচিত কথা বললে তখন খুব গায়ে লাগে, তাই না? বুড়ো বয়সে বিয়ে করে নাটক শুরু করেছে। আমি আমার মেয়েকে নিয়ে আজই বাড়ি ছেড়ে চলে যাব। না, তোমরা কোথাও যাবে না। এই বাড়ি আমার, আর আমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা আমি ঠিক করব। আপনি যদি সত্যি চান আমরা এখানে থাকি, তবে বেশ, আপনার ওই ছেলে আর ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। ঠিক আছে, তাই হবে। বিকেলে আতিক বাড়ি আসলে বুড়ো তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আতিক ও ময়না একটি ভাড়া বাসায় ওঠে। তোমার জন্য শেষে আমাকে ভাড়া বাড়িতে উঠতে হলো। তুমি শুধু আমার দোষ কেন দিচ্ছ? তোমার বাবা যে এই বয়সে বিয়ে করে বউ নিয়ে এলো, তাতে কিছু হলো না? হ্যাঁ হয়েছে, আর এসব হয়েছে তো তোমার জন্যই। তুমি যদি বাবার সাথে আর আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ না করতে, তাহলে কি বাবা বিয়ে করতেন আর আজ আমাদের এই দশা হতো? আমার খুব শিক্ষা হলো, জীবনে আর এমন হবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, সময় থাকতে ওই বুড়োর কাছ থেকে পুরো বাড়ি লিখে নাও। এই কথা তুই ঠিকই বলেছিস কাকলি। আমি আজ রাতে ওই বুড়োকে ইনিয়ে বিনিয়ে বাড়ি আমাদের নামে করে দেওয়ার কথা বলবো। হ্যাঁ, আর একবার বাড়ি পেয়ে গেলে তখন বুড়োটাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি আর আমি সুখে শান্তিতে থাকবো। তাদের এসব কথা বুড়ো আড়াল থেকে সবই শোনে, কিন্তু তাদের কিছু না বলে নিজের ঘরে চলে যায়। আমাকে এভাবে ঠকানোর স্বাদ তোমাদের মিটিয়ে দেব, দাঁড়াও। বুড়ো ছকিনার হাতে একটি দলিল দেয়। এই নাও, এই বাড়ি আমি তোমার নামে করে দিলাম। হ্যাঁ, এবার আর আমাদের কোনো চিন্তা থাকবে না। কয়েকদিন পর সখিনা আর কাকলি আসল রূপ দেখায় এবং বুড়োকে বাড়ি থেকে বের করে দেয়। বুড়ো কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে তার ছোট ছেলের খোঁজে আসে। নয়ন বাবাকে পেয়ে তার কাছে রাখে। এরপর তারা দুজন আতিকের বাড়ি গিয়ে সব কথা খুলে বলে। সবই তো শুনলাম বাবা, এতে আমাদের সবারই দোষ আছে। হ্যাঁ বাবা, চলুন আমরা আবার নতুন করে শুরু করি। আমি তোমাদের থেকে এমনটাই আশা করেছিলাম। বাড়ি চলো সবাই। বাড়ি? হ্যাঁ বাড়ি, চলো আগে, তারপর সব বুঝতে পারবে। ওই দেখো মা, বুড়ো ছেলেদের সাথে করে নিয়ে এসেছে। এনেও যে লাভ নেই, এ বাড়ি এখন আমাদের। ভালোভাবে বলছি, এখান থেকে তোমরা চলে যাও। খারাপ ভাবে বললেও যাব না, এই বাড়ি আমার। আমি এখনই পুলিশে গিয়ে তোদের অবস্থা খারাপ করে ফেলবো। আহ, 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 আহ।
কিন্তু এই বাড়ি যে এখনো আমারই আছে। এই যে আসল কাগজ, আর তোমার কাছে আছে যেটা সেটা নকল। মা, এই শয়তান বুড়ো আমাদের ঠকিয়েছে। শয়তান বুড়ো, আসল কাগজ দে, তা না হলে পুলিশের কাছে গিয়ে নারী নির্যাতনের মামলা করে দেব। তোমাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না, পুলিশ আমি বাড়িতেই নিয়ে এসেছি। অফিসার, আসুন। আরে, এই তো সেই প্রতারক মহিলা। মামি এমএলএ এরা লোক ঠকায়। না না, আমরা এসব কিছু করি না, আপনি আমাদের ভুল বুঝছেন। স্যার, ওদের দুই সহযোগীকেও ধরে নিয়ে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রতারকদের ধরিয়ে দেওয়ার জন্য। আমরা তাহলে এবার আসি। বাবা, এসব কি হলো? সবই যে আমার মাথার উপর দিয়ে গেল একেবারে। আসলে এরা এভাবে মানুষের সাথে প্রতারণা করে তাদের থেকে সব লুট করে নেয়। আমি সেটা বুঝতে পেরে বাড়ির নকল একটি দলিল বানিয়েছিলাম আর পুলিশকে জানিয়েছিলাম। পরে পুলিশ আমাকে যেভাবে যা করতে বলেছিল আমি তাই করেছিলাম। যাক, সব ভালো ভালো মিটে গেল। এবার আমরা শান্তিতে বসবাস করব। তোমার বিয়েটা এবার দিয়েই দেই, তারপর সবাই একসাথে সংসার করব। হ্যাঁ, খুব তাড়াতাড়ি এবার নয়নের বিয়ে দিয়ে আমি দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে চাই। আর কোনো ঝামেলা আমি চাই না। তোমরা সুখে সংসার করলে আমাদের সুখ। তবে যাই করো, কেউ হুজুকে পরে দ্বিতীয় বিয়ে করো না।